ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এর আগে আমরা দেখেছি এই স্টিকার লেবেলটার একটা ডিজাইন সম্পূর্ণ কিভাবে দাঁড় করাতে হবে এবং তার ডাইকাট মেজারমেন্ট সম্পূর্ণরূপে আমার ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে প্রথম ওই ভিডিওটি দেখে নিতে পারেন। শুধুমাত্র ডিজাইনটি কিভাবে তৈরি করবেন, এই যে রাউন্ড এবং মেজারমেন্টটা এদিকে একটু চিকন এবং এদিকে একটু মোটা বা ফ্যাট, তো এই সম্পর্কে অবশ্যই জানতে হলে পূর্বের ভিডিওটি দেখুন। এখন আজকে আমি আসছি এই ভিডিওটিতে দেখাবো যে প্রিন্টিং প্রেসে সিটিপি প্লেট ছাড়ার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ একটা আউটপুট সেট আপ দিবেন এবং পরিশেষে কালার সেপারেশনটা দেখবেন। পরিশেষে যদি আপনার কোনো কালার এক্সট্রাভাবে দেওয়া লাগে সেটাও আমি দেওয়াই দেবো। দেখুন, এখানে শুধুমাত্র আমি এই কালারটা এক্সট্রা আলাদাভাবে প্যান্টন করে দেবো। তো দেখুন, আজকে আমরা A to Z স্টিকারের একটা সেট আপ শিখবো। তো সর্বোপরি আমাকে জানতে হবে একটা স্টিকারের সাইজ কত হয়। মার্কেট প্লেসে আমরা যখন একটা স্টিকার কিনতে যাই তখন স্টিকারের সাইজটা কত থাকে। তো আমাদের বাংলাদেশে সবসময় আপনি পাবেন মার্কেট প্লেসে স্টিকার সাইজ 20 থেকে 30 ইঞ্চি। 20 ইঞ্চি একদিকে হবে, 30 ইঞ্চি। তাহলে সেই কাজের উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু একটা আউটপুট সেট আপ দিতে হবে। এখন যেহেতু আপনার এই কোয়ান্টিটিটা বেশি হতে পারে, কমও হতে পারে, অথবা আপনার মেশিনের শিডিউল থাকতে পারে, বড় মেশিনে বা ছোটো মেশিনে, তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এটা সেট আপ দিতে পারেন। তো যাই হোক, এটা যেহেতু একটা স্টিকার বোতলের লেবেল, এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর এটা হচ্ছে আর এক সাইডে মানে ব্যাক সাইডে, তাহলে আমরা দুইটা স্টিকার সেট আপ দেবো একই প্লেটে। তো এটার ডিজাইন ভিন্ন, এটা ভিন্ন, তাহলে আমরা দুইটা একই প্লেটে সেট আপ দেবো। তো মনে রাখবেন, স্টিকারে কখনো কিন্তু ব্যাক টু ব্যাক সেট আপ হয় না, স্টিকার সবসময় একদিকে প্রিন্ট হয়। তো সেই সুবাদে আমরা জাস্ট এটা সিঙ্গেল সাইড প্রিন্ট দেবো। তো এই জন্য আমরা সিটিপি প্লেটটা আগে সেট আপ দিয়ে নেবো। কীভাবে দেখি। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটা ডায়াগ্রাম নিয়ে নিই। তো ডায়াগ্রাম নেওয়ার পর এখান থেকে একটু আনলক করে নিলাম, আনগ্রুপ করে। এখন এখান থেকে সম্পূর্ণরূপে আমার ডিজাইনটুকু ফেলে দেব। দেখি এখানে আমার কয়টা ডিজাইন আছে। এখান থেকে এটি কিন্তু ওভার ছিল, ঠিক আছে, এটাকেও আমি কিন্তু একটু রাখার চেষ্টা করব। দেন বাকি যতগুলো ডিজাইন আছে আমি এখান থেকে ফেলে দিলাম। দেখি এখান থেকে এটুকু ফেলে দিলাম। এটাকে জাস্ট আমি করব কি, এখান থেকে Ctrl 5 দিয়ে ম্যাগনেট করে নিলাম। দেখেন, এই হচ্ছে আমার ডিজাইনের মেজারমেন্ট। ভিতরেরটা হচ্ছে আমার একটা অরিজিনাল ডিজাইনের কাটিং সাইজ, মানে আমার ঠিক এই ডিজাইন সাইজটা অনুযায়ী হবে। পরবর্তীতে আমার প্রিন্টিং প্রেসে ছাপার পর এটা ডাই কাটিং করার পর এটা কিন্তু আমরা এই সাইজে পাবো। বাইরেরটা হচ্ছে আমার ব্লিডিং মার্ক 2 মিলি ওভার দেওয়াই লাগবে। কেন, আমাদের যেহেতু সলিড সার্কেলার আছে এবং এটার একটা ডাই প্রসেসিং ডাই মার্ক ছাড়তে হবে এবং ডাইয়ের সাহায্যে এটা কাটিং হবে। এটা কখনো ফ্লাশ কাটিং বা পেপার কাটিং মেশিনে কাটা হবে না। তো এই জন্য আমাদের অবশ্যই 2 মিলি ওভার নিয়ে কাজটা করতেই হবে। তো এখন আমরা দেখব কোন সাইজে আমরা প্রিন্ট দিতে পারি। তো এখন 20-30 যেহেতু আমাদের মার্কেট প্লেসে স্টিকার সাইজ, তো এখন আমরা সেট আপ দিতে পারি 15-20 সাইজ বা 10-20 সাইজ বা 20-30 সাইজ, ঠিক আছে। তো আমরা 20-30 সাইজ সেট আপ দিব না, কারণ এটা অনেক বড় একটা সেট আপ হয়। 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি হলে দেখেন এটা হচ্ছে ছোট ছোট লেখা। তো বড় মেশিনে ছাপতে গেলে আমার কিন্তু আউটারের দিকে এগুলো মিলবে না বা বাড়ি খেয়ে এই লেখাগুলো ঝাপসা হয়ে যাবে। এই জন্য আমরা একটু ছোট ছোট সিটিপি প্লেটে ছাপার চেষ্টা করি। সেটা হবে ডিমাই অথবা জিটিও 16-20, ঠিক আছে, এই দুইটা প্লেটের মধ্যে। তো দেখি আমার কোন সাইজের মধ্যে পড়ে। তো সর্বোপরি আমার সাইজ হচ্ছে এখানে ওভার 2 মিলি সহ 2.34, 5.13। তো সেই সুবাদে আমি যদি এখন এটাকে এদিকে একটু দেখি, আমি আগে দুই দিকেই দেখব কোন দিকে আমার ভালো হবে। একটু আমি এটাকে জাস্ট মিলাই দেখতেছি। যেহেতু আমাদের এটা সিঙ্গেল সাইড ছাপা, তো এখানে আর আমার অন্য কোনো কিছু দেখা লাগবে না। তো এখান থেকে আমি আর একটা যদি দেই তাহলে আমার এদিকে 15 আসে, 14। তো এখন যদি আমি এখান থেকে আর একটা দেই নিচের দিকে কপি করে, তো কপি করে নিচের দিকে দিলে অল্টার থেকে কিবোর্ড ডাউন অ্যারো দিলাম। তো দেখেন এখানে আসলো কত, আমার 10.5, 14। সামান্য একটু সাইজের কারণে আমার কিন্তু 10-15 সাইজে সেট আপ দেওয়া হইল না, কারণ আমার 10-এর দিকে কমপক্ষে আমার 9.5 লাগবে আর হাফ ইঞ্চি গ্রিপারের জন্য রাখা লাগবে। তো এই গ্রিপার এখানে 10.5 হয়েছে, তো এখানে আমার সেট আপটা হবে না। এদিকে 15-র দিকে 14 পেয়েছি, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যদি চাই এটাকে আমরা 15-20 সাইজ সেট আপ দেবো। 15-20 সাইজ সেট আপ দিতে গেলে আমাদের ওয়েস্টেজ সাইজ হয়, এরকম একটা দাঁড়াইলো সিচুয়েশনটা। দেখি আমি এখান থেকে যদি আর একটা এদিকে দেই বাড়তি করে, এদিকে আসলো 15, 15.5 আসে। আর একটা যদি দেই আমি এদিকে 20, 20.5 হয়, তাহলে আমার একদিকেও মিলতেছে না। তো এখন
আমি এদিকে দেখলাম যে 15-20 যদি দিতে চাই তাহলে এইটা হলো 15-20-এর সাইজ হইতো, কিন্তু এদিকে 20-এর দিকে 20.5 হয়ে গেল, তাহলে আমি এই সেটআপটাও দিতে পারতেছি না। তো এখন আমাকে দিতে হবে কি, দেখি একটু ঘুরাই ফিরে দিতে হবে। তো এই জন্য আমি করব কি, এটাকে ফেলে দিয়ে এটাকে জাস্ট 180 ডিগ্রি ঘুরাইয়া আমি এদিকে দেখি আগে কি একটা অবস্থা আসে, সেম সাইজ থাকবে। তো এখন আমি যদি এটাকে ফেলে দিয়ে এই মাথা দুটোকে একদিকে করে একটা সেটআপ দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার কি দাঁড়াবে এটাকে একটু আমরা দেখে নেই। আগে একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এভাবেই রাখি, কোনো সমস্যা নেই। তো এখন আমি যদি এই দুটোকে নিয়ে দেখি, এদিকে 15 আর এদিকে 10-এর জায়গায় এত হইলো হবে না, তো যাই হোক এটা হবে না। তো আমরা এই সেটআপটা আর চিন্তা করব না, এটা দিব না। এখান থেকে আমি যদি 11 থেকে এটা যদি ফালাই দিই, এদিকে 9.5 5, এই যে সেটআপটা যদি আমরা এভাবে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে আমি এখানে দিলাম, এখান থেকে দেখি কতটুকু অংশ, এদিকে 9.39। তো এখন আমার যে সিচুয়েশনটা দাঁড়াইলো, এখান থেকে আমার এই কাটিং মার্কটা একটু ফেলে দিই। এখানে যদি আমি আর দুইটা দেই, এদিকে আমার গ্রিপার এখন মোটামুটি চলে, দেখেন 9.39, তার মানে আমি 1/2 ইঞ্চি গ্রিপার পাচ্ছি। তো সেই সুবাদে আমি যদি এখন এদিকে কত আছে আমার 10.25, তাহলে 10.25-এর জায়গায় আমি যদি এখানে দুইটা ডিজাইন এখানে বসানোর চেষ্টা করি, তাহলে কি আমার জায়গাটা পাবে দেখি আগে। এই যে এখানে বসাইলাম, বসানোর পর দেখি এদিকে 14.96, তার মানে আমার একদম কাগজ বরাবর হয়ে যায়। তা আমি যদি এটাকে একটু ঘুরাই নিই, ঘুরাই নেওয়ার পর এটাকে যদি আমি একদম অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি, এখন আমার কি পর্যায়ে দাঁড়ায় তো দেখি আগে। এখন যদি দেই, দেখেন 14.69, মানে আমার 15-15-এর মধ্যে আছে। তো এখন এখানে আমার এটা হইলো এইটুকু অংশ আমার ব্ল্যাঙ্ক থাকতেছে, কারণ এখানে আমার আর একটা ডিজাইন বসতেছে না। তাহলে দেখেন এখানে বড় হয়ে যায়, আমার এদিকে 9.5 জায়গায় 10.25 হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা দিব না। এই যে আমি সর্বোপরি একটা দেখলাম 10-15 সাইজ, এই সাইজটা আমি সিটিপি প্লেট সেটআপ দিতে পারবো। তো আসলে অবশ্যই আপনাকে সিটিপি প্লেট সেটআপ দিতে গেলে আপনাকে এদিকে ওদিকে ঘুরে একটু দেখতে হবে যে হ্যাঁ আপনার কোন দিকে খাপ খাচ্ছে বা হচ্ছে। তো দেখেন এই যে আমি যে সেটআপটা রেডি করলাম, এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এইটা 10-15-এর মধ্যে আমি এই সেটআপটা দিব। তো আমি করব কি, এই যে দুইটা অংশ আউটারের দিকে দিলাম, আর এইটা হচ্ছে আমার পিন সাইড। দেখেন আমার এটা সিঙ্গেল এক সাইড ছাপা হবে। তো আমাদের সিটিপি প্লেটস নিয়মে মেশিনের এইটা হচ্ছে পিন সাইড, এটা হচ্ছে আউটার সাইড। হ্যাঁ, তো আপনি অবশ্যই করবেন কি, এই যে গ্রিপারের দিকে এই ডিজাইনটা একটু এখানে নামাই দিলে দেখেন আপনার সাইজটা কি ঠিক থাকে কি না। তো আমি এখানে দেখি আগে, দেখেন হ্যাঁ 9.39 14.69। তো আমি এটাকে এখন একটু গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর আমরা এটাকে এখন সেটআপ দেওয়ার চেষ্টা করব। সেটআপ দেওয়ার পূর্বে আমাদের একটু কাটিং মার্কটা দিয়ে নেওয়া উচিত। তো আমি সর্বপ্রথম করব কি, আমার রেজিস্ট্রেশন মার্কটা এখান থেকে নিয়ে আসতেছি। তো দেখুন অল টাইম কিন্তু আপনারা সতর্কতার সহিত এই সমস্ত প্লেটগুলো সেটআপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত প্লেট সেটআপ দিতে গিয়ে সামান্য একটু টেক্সট যদি হেরফের হয় বা এদিক ওদিক চলে যায়, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সম্পূর্ণ নষ্ট বা বাতিল হয়ে যাবে। তো দেখেন এখন ডাইকাট সিটিপি প্লেটে আপনার কাটিং মার্ক দিলেও চলে, না দিলেও চলে, তবে আপনার রেজিস্ট্রেশন মার্ক 100% মেলানোর জন্য আমাদেরকে কাটিং মার্ক দিতেই হবে। তো এর জন্য আমি করব কি, জাস্ট চারদিক দিয়ে কাটিং মার্কটা দিব, তাছাড়া আমি আর কোথাও কাটিং মার্ক দিব না। তো এগুলো আমার যেহেতু আমি একটা ডাইমার্ক ছাড়বো, তো অবশ্যই ডিজাইনটা সেটআপ দেওয়ার পর ডাইমার্কটা রেডি করতে হয়। তো সেই সুবাদে আমি কিন্তু আগে ডিজাইনটা রেডি করে নেই বা একদম সিটিপি প্লেট সেটআপের উপযোগী করে নেই, তারপর আমি করব কি ডাইমার্কটা প্রসেসিং করব। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। তো দেখেন আমি চারদিক দিয়ে আগে কিন্তু একটা আর্টিফিশিয়াল রুলার বার আগে দিয়ে নিতেছি, দিয়ে নেওয়ার পর কিন্তু আমি কাটিং মার্কটা বসাবো। অবশ্যই এই রুলস অনুযায়ী বসাবেন। তো অনেকে বলতে পারে যে দেখেন আমার এখানে আগে এটাকে লক করে রাখি, এই যে মার্ক এখানে একটা দিলাম, একটা কপি করে এখানে একটা দিয়ে দিলাম, এদিকের মার্ক আমার মোটামুটি দেওয়া শেষ হয়ে গেল। এই যে মেবি এটা কিন্তু একটু নিচে নামছে, দেখি এদিকে এটার অনুযায়ী ঠিক আছে, কিন্তু এদিকে আমার এই ডিজাইনটা একটু নিচে নেমে গেছে। তো এই জন্য আমি করব কি, একটু আনলক করে এই ডিজাইনটুকু জাস্ট আমি সোজা করে এখানে বসাই দিলাম, দেখি কতটুকু বসলো। ব্যাস, এই যে আমার ডিজাইনটা এই পর্যন্ত বসে গেছে। এখন আমি লক করে আবারও
এই যে কাটিং মার্কটা যা আছে আপনি এখানে দিলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি বলবো আপনার এইটা দেওয়ার দরকার নেই, কারণ এটা হচ্ছে একদম রাউন্ড সিস্টেমের কাজ। তো এখানে আপনার এভাবে কাটিং মার্ক দেওয়ার দরকার নেই, আপনি শুধু চারদিক দিয়ে কাটিং মার্কটা 100% মিলিয়ে দেবেন। তো দেখেন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে। তবে কিছু কিছু ডাই কাট আছে, যেমন ভিজিটিং কার্ড রাউন্ড কাটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চারদিক দিয়েই প্রোডাক্টের যে প্রোডাক্টটা প্রত্যেকটা স্টেপ বলবে প্রত্যেকটা চারদিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যেহেতু একটু রাউন্ড সিস্টেম, তো কারণ এখানে মিললে এখানে মিলবে না, এই জন্য এটা দেওয়া বৃথা, আমি এই জন্য দিলাম না। এখন আমি এখান থেকে এটাকে কপি করে এটাকে জাস্ট 180 ডিগ্রি ঘুরাই নেব। আমি 180 ডিগ্রি ঘুরাই নেওয়ার পর এটাকেও আমি 100% এখানে বসাই দেব। দেখেন আমি কিন্তু মোটামুটি আমার এই ডিজাইনটাকে এখানে একটু বসাই দিই, মিলিয়ে দিই ভালোভাবে, দেখি এদিকে মিলছে কিনা, কারণ আমার যেহেতু একটু এদিকে মুভ করা লাগলো। ওকে, কোনো ঝামেলা নেই, যা আছে তাই থাকুক। তো এখন আপনারা বলতে পারেন আপনি এখানে দিলেন না, এখানে দিলেন না। তো দেখুন আমার এখানে মার্কটা দিব ঠিকই, কিন্তু এদিকে সোজা গিয়ে এদিকে, তাহলে এখানে তো নাই, তো এই জন্য দিয়ে লাভ কি আমার। তো আমি শুধুমাত্র চারদিক দিয়ে দিলাম। কেন চারদিক দিয়ে দিলাম? আমার এই যে চারটা যে মার্ক আছে চারদিক দিয়ে, এই চারটা মার্ক কিন্তু যে মেশিনম্যান ছাপবে, তো সে কিন্তু এগুলো মেপে মেপে কম্পাসের সাহায্যে কিন্তু মেপে এই যে ডিজাইনের রেজিস্ট্রেশনটা 100% মেলানোর চেষ্টা করবে। তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই এই চারদিক দিয়ে 100% মিলায়া মার্কটা দিতে হবে, এটার কোনো কমতি নাই, এটা আপনাকে দিতেই হবে। এই জন্য আমি দেখেন প্রত্যেকটা গ্যাপে আপনি যদি মার্কটা দিয়ে দেন কোনো ঝামেলা নেই, কারণ এগুলো তো বাইরে পড়ে যাবে। এখানে একটা দিতে পারেন, আপনি চাইলে এখানে যদি না দিয়ে এখানে একটা দিয়ে দেন, হয়ে গেল। আর এখানে যদি আপনার কোনো ডিজাইন রেডি থাকে স্টিকারে ছাপবেন বা লাগানোর জন্য, দেওয়ালে লাগানোর জন্য, তো আপনি এখানে একটা বসাই দিতে পারেন, কোনো ঝামেলা নেই, যেহেতু 4 কালার আমার প্রিন্ট হবেই। তো দেখুন আমি কিন্তু মোটামুটি আমার কাটিং মার্ক এবং রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে দিলাম। তো এখন আমি যদি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, দেখেন আমার এখানে কাটিং মার্ক, এখানে এখানে এখানে। এখন অনেকে বলতে পারেন এখানে দিয়েছেন কেন, আপনি এখানে আর এখানে দিতে পারেন। তো দেখেন আপনার কিন্তু অবশ্যই এই যে ডিজাইন এরিয়া এই পর্যন্ত না, এই পর্যন্ত এরিয়া থাকার কারণে আমাকে এখানেই দিতে হবে, ঠিক এইভাবে এখানে এখানে এখানে। তো এখন একদম মিডিল সিটিপি প্লেটে দেখেন আমার এদিক থেকে এদিক লেন্থ বেশি, এদিকে লেন্থ কম, এদিকে 9.39 আর এদিকে 14.69, মানে 14.70। তাহলে অবশ্যই লেন্থের পাশেই হবে আমার জিপি মার্কটা বা গ্রিপার মার্কটা। গ্রিপার মার্কটা দেখেন এখানে সিলেক্ট করার পর আমি একদম একটা রুলার নিয়ে একদম দেখেন একদম মিডিল বরাবর এটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর আমি জিপি মার্কটা এখানে জাস্ট স্ট্যান্ড করে দেবো। দেন কতটুকু স্ট্যান্ড করতে পারতেছি আমি, একদম 100% একুরেট মিলাইয়া দেবো। তো এখানে আমার দেখতে হবে, এখানে তো যেহেতু বাঁকা একটু ভিতরে, এদিকে যাতে আমার ডিজাইনের উপর না পড়ে, এজন্য আমি এতটুকু দিয়ে দিলাম, ব্যাস। এখন আমি করব কি, এই যে আমার রেখাটা বের হয়ে গেছে আমার ডিজাইনের মধ্যেই রাখার চেষ্টা করব। এই রেখাটা দেওয়ার একটাই কারণ, রেজিস্ট্রেশন দেখবে যে আউটলাইনে চলে যাচ্ছে কিনা, এগুলো থেকেও বোঝা যায়। তো এখানে আপনি দিতে পারেন স্টিকার সেট আপ, STICK স্টিকার লেবেল LABEL সেট আপ SETUP। ওকে, তারপর আজকের ডেট আমরা যদি দিয়ে দেই তাহলে 09/04/2025, ব্যাস, আর কিছু না। এখানে কিন্তু জাস্ট সিঙ্গেল প্রিন্ট, ওয়ান সাইড প্রিন্ট, ওয়ান সাইড প্রিন্ট। ওকে, এখানে PRIA হবে প্রিন্ট, ব্যাস। এখানে আর কোনো আমার কাজ নেই। এখানে আমি সম্পূর্ণরূপে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। এখন আমি ডিজাইন নিয়ে আসবো। তো আমি আগেই বলছি স্টিকার কখনো ব্যাক টু ব্যাক সেট হয় না। আমার যেহেতু দুইটা লেভেল আছে, আমি দুইটাই সেট দেবো। তো এখানে ফন্ট আছে, ব্যাক আছে, তাহলে এখানে আমার বসলো কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমি যদি 10-15 সাইজে কয়টা পাবো, 10-15 সাইজে পাবো 10টা লেভেল। হ্যাঁ, 10-15 সাইজে 10টা হলে আমরা একটা স্টিকারে কয়টা পাচ্ছি দেখেন, 10-15, 10 20-এর অর্ধেক 10 এবং 30-এর অর্ধেক 15। তাহলে আমার টুকরা কয়টা হচ্ছে দেখেন, টুকরা কিন্তু আমার হচ্ছে কয়টা, 4টা। 10-20 এবং 15-30, 20-এর দিকে একটা টুকরা, 30-এর দিকে একটা টুকরা, তাহলে 4টা টুকরা, তাহলে 4-10-40টা আমরা লেভেল পাচ্ছি। এই ফন্ট পাচ্ছি 20টা, ব্যাক পাচ্ছি 20টা, তাহলে আমার ইজিলিভাবে হয়ে যাচ্ছে, হিসাবটাও বের হয়ে গেল। এখন আমি করবো কি, এই যে যেহেতু এটা ইমেজ আছে মডেলের ছবি, এটাকে আমি পিনের পাশে রাখার চেষ্টা করি। এদিকে প্রিন্ট কোয়ালিটি 100% একুরেট পাওয়া যাবে, এই জন্য আমরা এখানে ছবিটা দেওয়ার চেষ্টা করব। আপনারাও সেটাই করার চেষ্টা করবেন। তো দেখেন আমার
এই ডিজাইনটা এখানে মোটামুটি বসানো হয়ে যাচ্ছে। আমি জাস্ট করব কি এই যে এটাকে 100% মিলানোর চেষ্টা করব। এখানে এই যে মার্কটা একদম মিলাই দেই, দেখি এটা কতটুকু মিলল। আমি এখানে মিলাই দেই, এই অংশটাকে আমি এখানে মিলাই দিলাম, ব্যাস এই যে মিলিয়ে গেল। তো দেখুন আমার এইটা কিন্তু একটা ব্লিডিং মার্ক, এইটা কিন্তু নতুন আমার এরিয়া একটা হচ্ছে অরিজিনাল সাইজ, আর বাকি যে বাইরে দেখতেছেন এটা ব্লিডিং মার্ক। এখানে একটু এটা কোনো সমস্যা না, এটা যেহেতু আমার বাইরের দিকেই পড়ে যাবে। তো আমি স্টেপ বাই স্টেপ এগুলোকে বসানোর চেষ্টা করতেছি। ওকে, তো এই যে একটা বসাইলাম, এখানে একটা বসাই। দেখেন আমি আগের থেকে ডায়াগ্রামটা রেডি করার কারণে আমার কিন্তু এখন সেটআপটা ইজিলিভাবে বসানো যাচ্ছে। 4টা বসালাম, আমার ডিজাইন বসবে প্রত্যেকটারই 5টা করে। তো আমি এটাকে এখানে একটু বসাই দিতেছি, ঠিক আছে। তো এখান থেকে এটাকে আমি যদি এখানে 100% বসাই দেওয়ার চেষ্টা করি, এটাকে আমি এখানে বসাই দিলাম। একটু এদিকে মুভ করলে মেবি ভালো হবে। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আমার রইল ব্যাক দিকেটা। এই যে আমি ব্যাক সাইডটা আমি এখানে বসাই দিব, এই যে এখানে একটা বসাই দিলাম। দেখি আমার ডায়াগ্রামটা মেবি সোজা হয়ে বসে নাই। হ্যাঁ, এখানে একটা বসলো, এদিকে একটা আসছে, আমার একদম 180 ডিগ্রি ঘুরাই দিতে হবে। এটাকে আমি একদম একুরেটভাবে বসানোর চেষ্টা করলাম। তারপর রইল আমার আর বাকি 3টা রইল, এই 3টাকে আমি এখানে বসাই দিলাম। দেখেন আমি স্টেপ বাই স্টেপ এখানে বসাই দিতেছি। তো অবশ্যই আপনারা প্রিন্টিং প্রেসে যখন এই সমস্ত কাজ করবেন, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে শুনে সেটআপটা দিতে হবে, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আর ডিজাইন নষ্ট হয়ে যাওয়া মানে সম্পূর্ণ ছাপা আপনার বাতিল এবং প্রোডাক্টগুলো ক্লায়েন্ট নেবে না। এই জন্য সতর্কতার সহিত এই সমস্ত সেটআপগুলো দিতে হয়। তবে আমি মনে করি আপনারা যদি রেগুলার কয়েকটা সেটআপ দিয়ে দেন, তাহলে আপনার 100% হাত কাজে লেগে যাবে বা হাতের এরকম কোনো জড়তা থাকবে না। তো দেখেন আমার কিন্তু সেটআপ অলরেডি দেওয়া হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেসের একটা সিটিপি প্লেট সেটআপ। তো এখন আমি বলছিলাম কালার সেপারেশনটা কি। কালার সেপারেশনটা চলে আসি। দেখেন আমার ওভারপ্রিন্ট প্রিভিউ চেকমার্ক অন দিয়ে কিন্তু আমার সিটিপি প্লেটটা ছাপতে হবে। তো সিটিপি প্লেট ছাড়ার আগে কিন্তু এটা দিয়ে দেখা হয় যে আপনার কি কি কালার আছে নাই। তো এখান থেকে আমার মেবি একটু আলাদা এখানে সসে অ্যাড আছে, এই জন্য এগুলো শো করতেছে আমার প্যানেলে, এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি দেখেন এখানে আমার ব্ল্যাক কালার কতটুকু আছে। তো এখানে একটা সমস্যা আছে, দেখেন এই যে আমার এটা আছে ব্ল্যাক কালার। তো এখানে ব্ল্যাক হাইড করার পরও এখানে সাদা কাট আউট দেখা যায়। তো আমাদের এখানে সাদা কাট আউট দরকার নেই, কারণ আমাদের ব্ল্যাক প্লেট যখন ছাপবো ব্ল্যাকই থাকবে, তাছাড়া অন্য কোনো কালার আমাদের দরকার নেই। তো এই জন্য আমরা করবো কি, এখানে দেখা যাচ্ছে এখানে, তো এই জন্য সরাসরি আমরা ডিজাইনটাকে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা এখান থেকে মেবি এই যে 2টা বর্ডার দেখা যাচ্ছে, মানে কাটিং মার্ক, এই দুটো ফেলে দিলাম। তো এখন আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা সরাসরি এডিটে যাব, এডিট থেকে এডিট কালার, দেন এখান থেকে আসবো কোথায়, ওভারপ্রিন্ট ব্ল্যাক দিয়ে দেব। দেখুন 100% ওকে। ওকে দেওয়ার পর এখন আপনি ব্ল্যাকটা হাইড করেন। দেখেন এখানে আমার কিন্তু ব্ল্যাক ছিল কিন্তু কাট আউট নেই। দেখেন এখানে ব্ল্যাক ছিল কিন্তু কাট আউট নেই, এই দেখেন কাট আউট নেই। তো এটা একটা আমার ক্লিয়ার হয়ে গেলো। সাথে আপনার রেজিস্ট্রেশন মার্কটাও দেখতে পাচ্ছেন ওই কালারের সঙ্গে এটাও মিসিং হচ্ছে। ব্যাস, এটার আমার কাজ শেষ। এখন আর একটা কম্পালসারি কাজ আছে, অনেকের আপনার হইতে পারে যখন আপনার ডিজাইন করতেছেন বেশ ভালো ঠিকই আছে আপনার এই সাদা টেক্সটগুলো, ধরুন আমার এই যে শুধুমাত্র এই টেক্সটটা আমি এটা একটু ভুলভাবে কাজটা করে রাখি। তো আপনার মেবি হইতে পারে কোনো এক কারণে যদি হয় তাহলে কিন্তু এটা সমস্যা। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে দেখেন আমি এটা এভাবে ভুল করে রাখলাম। হ্যাঁ, তো আপনি এটা চেকমার্ক ছাড়া ডিজাইন করলেন, ডিজাইন করার পর দেখেন আপনার ডিজাইনের উপর সাদা থাকতেই পারে। তো আপনার এভাবে দেখা যাচ্ছে ঠিক আছে সব, এখন সেটআপও দিলেন, সব কিছু রেডি করে দিলেন, কিন্তু সিটিপি প্লেট ছাড়তে গিয়ে যখন যে সিটিপি প্লেট ছাড়বে সে করলো কি এটা চেকমার্ক দিল, চেকমার্ক দেওয়ার সাথে সাথে এটা হাইড হয়ে গেল। তাহলে এটা কার সমস্যা? আপনার সমস্যা না তার সমস্যা? তার কোনো সমস্যা হবে না, কারণ সে আপনার সেটআপ দেওয়া ফাইল পাইছে, জাস্ট সেটা ওপেন দিয়ে কালার মার্ক দেখে সে রিডিউস রুমে পাঠাবে বা সিটিপি ফুজি মেশিনে পাঠাবে। হ্যাঁ, তো এখন অবশ্যই আপনাকে এটা দেখতে হবে। তো দেখেন আমার এখানে ঠিক আছে, কিন্তু এটা ওপেন দেওয়ার সাথে সাথে এটা হাইড হয়ে যাচ্ছে। এজন্য আপনাকে করতে হবে কি, অবশ্যই আপনার এই যে ফন্টটা আগে ঠিক করে দিতে হবে। এটাকে আপনি সিলেক্ট করে
দেখেন এখানে অ্যালার্ট দেখাচ্ছে, ওভারপ্রিন্টটা ফেলে দিবেন, ব্যাস এখন আর আপনার কোনো সমস্যা হবে না। তো এখন এখানে আর একটা সমস্যা আছে কোথায় দেখেন, আমি এখানে যদি ওভারমার্ক দেই সাথে আমার এই প্লাস লেখাটা কাট আউট ব্ল্যাক শো করতেছে, সাদা শো করতেছে, এটা ছেড়ে দিলে টেক্সট ঠিক থাকে, তাহলে এটা অবশ্যই আমার ঝামেলা আছে। এটাও আমার দেখেন অ্যালার্ট দেওয়া ছিল, এই জন্য আমি অ্যালার্টটাকে ঠিক করে দিলাম। এখন দেখেন আমার এই যে প্লাস লেখাটাও ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইনে আমার অবশ্যই এই যে লেখাটা প্রবলেম আছে। দেখেন আমি এখান থেকে যদি শুধু ওই লেখাটাই প্রবলেম ছিল, তো দেখেন আমার এখন সব ঠিক আছে, কিন্তু যখন আমি চেক মার্ক দেবো তখনই আমার এই সমস্যাটা হয়। তো অবশ্যই এই সমস্ত খুঁটিনাটি কাজগুলো দেখে প্লেটটা ছাড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা কোনো ঝামেলা হবে না। এখন বলছিলাম একটা এক্সট্রা কালার করব। আমার এখানে 4 কালারের সমন্বয়ে এটা প্রিন্ট হবে। দেখেন 4 কালারের সমন্বয়ে প্রিন্ট হবে ঠিকই, কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ কালার আছে যেটাকে আমার হুবহুব ওই কালারে লাগবে। সেটা কি দেখেন, মেবি হইতে পারে আপনার ক্লায়েন্ট যদি বলে আমার এই গ্রাউন্ড কালারটা 100% অ্যাকুরেট থাকতে হবে, এবং এই যে দেখতেছেন একটা গোল্ডেন কালারের মতো এইটা, এই দুইটা যদি আপনার ক্লায়েন্ট বলে 100% আমার দিতে হবে, তাহলে আপনাকে অবশ্যই এই দুটো এক্সট্রা করে দিতে হবে। তো আমি শুধু আপনাকে এক্সট্রা নিয়মটা দেখাই দিই। এক্সট্রা কালার অনেক আলোচনা করছি, তো আজকে আমি জাস্ট দেখাবো এক্সট্রা কালারটা কীভাবে করবেন। দেখেন আমি এখানে এক্সট্রা কালার যে কোনো একটা ওই কালারের একটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি অল সিলেক্ট করতেছি, ঠিক আছে। অল সিলেক্ট করার পর আমার কোথায় কোথায় সিলেক্ট হলো আমি একটু দেখে নিতে পারি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিই। দেখেন আমার এদিকে এই ফন্টের যে আছে সেটার সাথে মেসিং ছিল, তো ফন্ট আর ব্যাক একই কিন্তু, ঠিক আছে। তো একই যেহেতু, তো আমি আগে এটাকে একটা এক্সট্রা কালার করে নিই। তো এক্সট্রা কালার করে নিয়ে তারপর এটাকেও আমি তৈরি করে দেবো। তো সর্বপ্রথম এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি অবশ্যই সোয়াসেস কালারে চলে যাবেন। তো তার আগে আমি একটা পরখ করে দেখব যে এখানে যেহেতু আমার দেখাচ্ছে হট চিহ্ন দেখাচ্ছে, এই জন্য আমাকে এক্সট্রা বাই এক্সট্রা ধরে নিতে হবে। এক্সট্রা বাই এক্সট্রা ধরে নিয়ে আমি কিন্তু কালারটা দেওয়ার চেষ্টা করব। আমি আগে সর্বপ্রথম দেখব এই যে এই সলিড কালারটা। তো এই সলিড কালারটা দেওয়ার পর আমি যদি এই সিলেক্টে যাই, সেম যাই, তারপর শুধু ফিল কালারটা নেব। দেখেন এখানে ফিল কালারটা নেওয়ার পর আমার কোনটুকু অংশ হাইড হচ্ছে আমি এটাই মেজারমেন্টটা দেখে নেব আগে। যাই হোক আমার এখানে সব কিছু ঠিক আছে, মেবি আমি এখন এটাকে ঠিক করে কাজটা করে নেব। তো সর্বপ্রথম আমি আসবো কোথায়, এখানে। এখানে আসার পর এখানে নিউ সোয়াসে ক্লিক করা যাচ্ছে না, কারণ এখানে আমার অবশ্যই একটা ঝামেলা আছে, তো এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এখান থেকে আমার কোন সমস্যা আছে এটাকে আমি দেখে নিতে পারি। দেখেন এখানে মেবি আমার এই যে একটা যে আছে, এই যে এইটার সঙ্গে কিন্তু আমার ঝামেলা হচ্ছে, আমার আগে এগুলো ধরা যাবে না। তো আমি সর্বপ্রথম করব কি, শুধুমাত্র এই সলিডগুলো করে নিয়ে নেব। দেখি আগে সলিডগুলো, এখানকার এই সলিড, এই সলিডটাকে নেব। এই সলিডটাকে সিঙ্গেলভাবে আমি সিলেক্ট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সেমভাবে আপনারা এভাবে করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তো আমি এখানে সিঙ্গেলভাবে নিতেছি, আর কোনো ঝামেলা হচ্ছে না। এখান থেকে নিলাম, এখানে নিলাম, এখান থেকে নিলাম এবং এখানে নিলাম। তো এখানে আমার এই কয়েকটা সলিড ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমার আরও আছে কোথায়, এই যে দেখেন কেশ কিং, এই যে এটাও কিন্তু আমার সলিড ঠিক আছে। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতেছি, এখানে এটাও আমি হাইড করে রাখতে পারি। দেন এটার সঙ্গেও আমি নিতে পারি, এই কেশ কিং এখানে একটা আছে এবং এখানে একটা আছে। এই যে আমার ফন্টে গেল, তো ফন্টে যাওয়ার পর আমি যদি এখানে দেখি এই অংশটা যদি নিয়ে দেখি, তার আগে আমি যেগুলো হাইড করলাম সেগুলোকে আমি আনহাইড করে নিই। আনহাইড করে নিয়ে এটাকে আমি একটা নতুন কালার তৈরি করে নিই আগে। হ্যাঁ, তারপর আমি দেখতেছি। তো এই যে আমি যে এই কালারটা তৈরি করলাম, মানে এই যে সিলেক্ট করলাম এই সমস্ত কাজগুলো, তো এটাকে আমার অবশ্যই আগে দেখা উচিত যে আমার এখানে কি সমস্যা। আমি দেখেন এখানে আমার এই যে এখানে একটা এইটাকে সিলেক্ট করছে, তো এই জন্য কিন্তু আমার এই অপশনটা আসে নাই। তো এই জন্য আমি করবো কি, শুধুমাত্র এটাকে রিমুভ করার জন্য একটু ক্লিক করতেছি, ব্যাস এখন কিন্তু আমার চলে আসছে। একটু যদি অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিবে। এখন ঠিক আছে, এখন আমি এখান থেকে নিউ সোয়াস থেকে দেখেন এক্সট্রা এক্সট্রা গোল্ডেন আমি জি দিয়ে দিলাম, প্রসেস কালার স্পট দিবেন। দেন এখান থেকে আপনি কালার কমা বাড়া করে দিতে পারেন, বা যে কোনো একটা কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু এক্সট্রা করতেছি, শুধু যে কালার আছে সেই কালারই দিয়ে দেবো। ওকে প্রেস করলাম।
ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখন এই যে টেমপ্লেটে এখানে কিন্তু চলে আসবে। দেখেন আমার এখানে কিন্তু এই যে এক্সট্রা জি চলে আসছে। দেখেন আমি কোথায় কোথায় দিয়েছি সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে, এই যে সাদা যেখানে হচ্ছে সেটাই। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল। এখন আমি শুরু করব কি, এই যে এই কালারটা, এই যে এই কালারটা আমি এখন এখান থেকে সিলেক্ট করে নিতেছি। দেখি আমার কোথায় কোথায় সমস্যা আছে। দেখেন আমি এখানে সিলেক্ট করছি, এখানে মার্ক দেখাচ্ছে কি নান, এখানে দেখাচ্ছে, এই জন্য অবশ্যই এখানেও সমস্যাটা আছে। আমরা আগে এই সমস্যাটা সমাধান করে নেব। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাকে অবশ্যই সিঙ্গেল বাই সিঙ্গেল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করতেছি, দেন সেম ফিল কালারের পর তাও সমস্যা দেখা যায়। তো আমরা এখন করব কি, স্টেপ বাই স্টেপ একটা একটা করে সিলেক্ট করার চেষ্টা করব। তো দেখি আমি একটা বাই একটা করে Ctrl+3, এখান থেকে আমি যদি এখানে এই যে এক্সট্রা কালারটাকে সিলেক্ট করি, এই জন্য মেবি সমস্যাটা দেখা দিছে। হ্যাঁ, তো এখান থেকে আমি এই ইমেজটাকে Ctrl+2 দিয়ে লক করলাম। এখন আমি এই সিলেক্ট করলাম এই টেক্সটটাকে। এখন আমি দুইটাকে আনলক করে দেখি, হ্যাঁ ঠিক আছে আমার। সেমভাবে আমি এখানে ইমেজটাকে লক করে রাখি। তারপর এখান থেকে আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে নেই, এটাকে আমি হাইড করে নিতেছি। এই ইমেজটাকে আমি হাইড করে রাখি, Ctrl+2 দিয়ে লক করে রাখি, দেন এটাকে আমি হাইড করে নেব, হাইড করে নিলাম। সেমভাবে আমি ইমেজটাকে লক করলাম এবং এটাকে হাইড করে নেই, দেন এটাকেও হাইড করে নেই। তো এখানে দেখুন আমার এই যে আলপনাগুলো হয়ে গেল। জাস্ট আমি করব কি, আইড্রপার টুল দিয়ে যেখানে আমি এক্সট্রা কালার তৈরি করলাম এটা হয়ে গেল, এখানে দেখাই দিলে হয়, অথবা আপনি এখান থেকে জাস্ট এখানে এই যে এইখানে সোর্সেস দেখাই দিলে হয়ে যায়। তো দেখেন আপনার কিন্তু এই টেক্সট মানে এই আলপনাগুলোও কিন্তু এক্সট্রা কালার হয়ে গেল। তো সেমভাবে আমি এখন দেখতে পারি, দেখেন আমার কিন্তু আলাদা একটা প্লেট হবে এটা। তো এখন আপনি শুধু ব্যাক সাইডের কোন কোন কালারগুলো আছে সেটা আপনি এভাবে করে দিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে এখানে যদি দেখতে পারি আমার সেমভাবে আগের মতোই ডিস্টার্ব আছে বা সমস্যা আছে, আমি করব কি, এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব Ctrl+3 দিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমার এই যে কালারটা আছে, এই কালারটা একটু সমস্যা আছে, আমি আগে Ctrl+2 দিয়ে লক করে নেব, তারপর আমি এটাকে সিলেক্ট করতে পারবো। দেখেন যেহেতু এটা উপরে চলে গেছিলো Ctrl+3, আর এই কালারটা কিন্তু আলাদা ডিপ কালার, এটা 4 কালারের মধ্যে প্রিন্ট হবে, আমরা এটাকে এক্সট্রা করব না। এখানে আমার সেমভাবে এটাকে Ctrl+2 দিয়ে লক করে নেই, দেন এখন আমি এই যে কালারটাকে হাইড করে নিতেছি। আবারও আমি এই টেক্সটটাকে Ctrl+2 দিয়ে লক করে নেব, দেন আমার এই কালারগুলো সিলেক্ট করে নেব এবং এখানে হাইড করে নিলাম। আবারও সেম পজিশনে এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিতেছি এবং আমার এই যে এক্সট্রা কালার যেটাকে দিব সেটা আমি হাইড করে নিতেছি। দেন আবারও আগের মতোই কাজটা করতেছি, Ctrl+2 দিলাম, দেন ব্যাস এই যে কাজটা করলাম। আমার এখানে দেখেন সেম এখানে যে কালারগুলো ছিল এখানে ওইটাকে এক্সট্রা করব। এই যে দেখতেছেন ছোটো ছোটো, এটা কিন্তু এই এক্সট্রা কালারের থেকে ডিপ, এই জন্য আমি এটা নিলাম না। ওকে, তো এখন Ctrl+3 দিয়ে দেখে নেই, তারপর আমি করব কি, এখান থেকে জাস্ট ওই কালারটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এক্সট্রা কালার কীভাবে কোথায় দাঁড়াইলো। দেখেন সম্পূর্ণ বডিতে আমার যেখানে যেখানে এই কালার ছিল সেটা আমার এক্সট্রা কালার হয়ে গেছে। তো এখন আর একটা ব্যাপার আছে, আপনাকে ক্লায়েন্ট যদি বলে আমার এই কালারটাও এক্সট্রা দরকার বা 100% স্মুথ দরকার, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, এই কালারটাও আপনি এক্সট্রা করে দিতে পারেন। তো একই নিয়ম, আপনি সেমভাবে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এক্সট্রা তৈরি করবেন। তো আমি ওটা দেখাইলাম না, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যায়, তাতে অনেকেরই মনোযোগ আকর্ষণটা নষ্ট হয়। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা এক্সট্রা কালার সেট আপ দিতে পারবো এবং সিটিপি প্লেট সেট আপ দেবো। এখন পরিশেষে আমি দেখাবো আপনাকে যে একটা যেহেতু ডাইমার প্রসেসিংয়ের কাজ, তো অবশ্যই আমার এটা ডাইমার প্রসেসিং ছাড়তে হবে। সর্বপ্রথম আমার সিটিপি প্লেটটা আমি একটা ডুপ্লিকেট কপি করে রাখবো। এটা কিন্তু প্লেটের জন্য রাখলাম। দেখেন এটা প্লেটের জন্য রাখবো, আমার ম্যাকগাইডটা কিন্তু প্রিন্ট হবে না। আমি Ctrl চাপলে আমার ম্যাকগাইড থাকছে না, তাহলে এটা আমার জাস্ট ডিজাইন সাইজটা মেজারমেন্টটা দেখার জন্য। এখন আমি এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এই ডিজাইনটাকে আমি লক করে রাখি, আগে ম্যাকগাইডটা লক করলাম। তারপর এখান থেকে সম্পূর্ণরূপে এখানে যত রকমের ডিজাইনগুলো আছে বা আলপনা ভেক্টর যা আছে আমি সবগুলো ফেলে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি এটাকেও ফেলে দিলাম, আলপনা ফেলে দিলাম, এগুলো আমার দরকার নেই, কারণ এটা আমার সিটিপি প্লেটে আছে অলরেডি। তো এগুলো আমার আর ডাইমার্কে ছাড়ার প্রয়োজন নেই। তারপর আমি এটাকে আনলক করে নিই। ডাইমার্ক আমি আগেই বলছিলাম কোনটা, আমার ভিতরের মেজারমেন্টটা। তো সেই ক্ষেত্রে আমার হবে কি, দেখেন আমি বাহিরেরটা করে ফেলে দিয়ে ভেতরেরটাকে
রেখে দিচ্ছি। সেমভাবে যে কোনো ডাইমার্ক রেডি করুন না কেন, আপনি 2 মিলি ওভার নিয়ে কাজ করলে আপনার মেজারমেন্টের সুবিধার্থে এটা নেওয়া হয়। আর পরবর্তীতে যখন ডাইমার্ক পজিটিভ ছাড়বেন তখন আপনি বাইরের অংশটা ফেলে দেবেন এবং ভেতরের অংশটা রেখে এটাকে Ctrl+Alt+5 চেপে ম্যাকগাইড থেকে সরাসরি স্টকে পরিণত করবেন। স্টকটা 1 কালার রাখবেন, দেন এটাকে 1 দিয়ে দিবেন, ব্যাস আপনার হয়ে গেল। এটা আমার মূলত একটা ড্যাশ লাইনে পরিণত ছিল, এটাকে আমি শুধুমাত্র ড্যাশ লাইন থেকে আলাদা করতেছি। দেখেন আমার এখন এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ডাইমার্ক প্রসেসিং তৈরি হয়ে গেছে। তো আমি ছাড়বো কি, এটা ছাড়বো একটা সিটিপি প্লেট, Ctrl+2 দিয়ে লক করে নেই, আর এইটা ছাড়বো একটা পজিটিভ ফিল্ম। তাহলে আমার 100% কাজটা হয়ে যাচ্ছে, আর এখানে কোনো ঝামেলা থাকছে না। তো এখানে মেবি কিছু টেক্সট ছিল, যেহেতু ওটা সাদা দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। তো আমি এখন আপনাকে দেখাবো যে আমার ডাইমার্কটা সঠিক আছে কিনা। এটাকে আমি যদি সম্পূর্ণরূপে এখানে নিয়ে আসি এবং এখান থেকে যদি আমি এই যে ডিজাইনের যে মার্কটা আছে জিপি মার্কটা Ctrl+Y চেপে দেখতে পারি, এটাকে আমি একদম নিচে নামাই নিলাম। দেখেন, এই দেখেন 100% মিলানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, 100% মিলানোর চেষ্টা করলে আপনার ডিজাইনটাও দেখতে একদম 100% মিলে যাবে। দেখেন আমি এখানে মিলাই দিলাম Ctrl+Y চেপে আবার নিয়ে আসলাম। এখন আমি যদি দেখি এখানে দেখেন তো আপনার ডিজাইন কোনটা, আমি Ctrl+Alt+2 দিয়ে এটাকে একদম নিচের দিকে ফেলাই দেই। দেখেন আমি যে স্ট্রোকটা রাখলাম কালো স্ট্রোক, তো এটা কিন্তু প্রত্যেকটা ম্যাকগাইডের উপরে রাখছে। দেখেন এখন আমি ম্যাকগাইডটা হাইড করতেছি, দেখেন আমার কিন্তু এই যে কাটিং মার্কটা যা আছে কালো, এইটাই কিন্তু আমার কাটিং হবে ঠিক ছাপার পর। তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই সেটআপটা শিখতে পারলাম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা নিত্য নতুন কিছু শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করুন, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন। প্রিন্টিং প্রেস এমন কোনো কাজ নাই যে আমার চ্যানেলে নাই, অলরেডি সব রকমের কাজ আমার ছাড়া হয়ে গেছে। এখন আমি আবারও রিভিশন হিসেবে মোটামুটি যে সমস্ত সেটআপ, কালার এবং ডাইমার্ক আরও বিভিন্ন ধরনের সেটআপ আছে এগুলো নিয়েও দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন। অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।